সেই মানুষগুলোর কথা একবার ভাবুন যাদের আক্ষেপ এটা রয়ে যায় যে আমি যদি একটু কিছু করতে পারতাম, আরেকটু বেশি কিছু বা আরেকটু তাড়াতাড়ি আরেকটু কিছু যদি করতে পারতাম, তাহলে এইভাবে বাচ্চা ছেলেমেয়েগুলোকে মরে যেতে হতো না। সেই মানুষগুলোও কোনোদিন আশাই করতে পারেননি যে দিল্লির রাস্তায় এইরকম কিছু হতে পারে। সেই কুখ্যাত বিল্লা এবং রঙ্গার কেস 1978-এর দিল্লি 26শে অগস্ট 1978-এ অল ইন্ডিয়া রেডিওতে একটা শো করার কথা ছিল ইন্ডিয়ান নেভির ক্যাপ্টেন মদন মোহন চোপড়ার ছেলে এবং মেয়ের। তার মেয়ের নাম গীতা চোপড়া, তার 16 বছর বয়স, তারই মূলত শোতে অংশগ্রহণ করার কথা ছিল। আর গীতার ভাই সঞ্জয় চোপড়া 14 বছর বয়স, সঞ্জয় দিদির সঙ্গে যাবে এবং সেও শোটাতে থাকবে। দুজনে মিলে তারা বাড়ি থেকে বেরোয় এবং তারা আকাশবাণীর দিকে যাত্রা শুরু করে এবং রাস্তায় তারা একটা লিফট নেয় একটা গাড়িতে, যে আমরা যাব আকাশবাণী পর্যন্ত, আমাদেরকে একটু ছেড়ে দেবেন। এবং এই প্রথম লিফটটা যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন সেই প্রথম ব্যক্তি যার আক্ষেপ আরেকটু কিছু যদি করা যেত। ডক্টর এম.এস. নন্দা। ডক্টর এম.এস. নন্দা প্রথম গীতা এবং সঞ্জয়কে লিফট দেন এবং তিনি গোল ডাকখানা পর্যন্ত তাদেরকে লিফট দেন, সেখানে তাদেরকে ড্রপ করেন। এবং ডক্টর এম.এস. নন্দা বলছেন, আমি যখন ওদের গাড়ি থেকে নামিয়ে দিয়েছি তখন ওরা পরের আরেকটা লিফট খোঁজার চেষ্টা করছে যাতে ওরা আকাশবাণী ভবন পর্যন্ত পৌঁছাতে পারে। এটা শুনে আপনি অবাক হতে পারেন, কিন্তু আবারও 1978-এর দিল্লি, তখন এগুলো হতো, এগুলো খুব সুরক্ষিত ছিল, কারণ মনে হতো না যে লিফট নিয়ে গেলে কিছু ঘটনা ঘটতে পারে। মানুষের মধ্যে বিশ্বাস ভরসা সবটাই তখনও পর্যন্ত ছিল। এরপরের আরেকজন উইটনেস বা আরেকজন সাক্ষী ভগবান দাস, তিনি বলছেন 6:15 নাগাদ আমি একটা ফিয়াট গাড়ি দেখতে পাই এবং গাড়ির ভেতরে দুটো বাচ্চা ছেলে মেয়ে ছিল আর দুটো লোক ছিল। আমি বুঝতে পারি যে গাড়িটার ভেতরে একটা স্ট্রাগল চলছে, কিছু একটা গন্ডগোল হয়েছে, গাড়ির ভেতর থেকে বাঁচাও বাঁচাও আওয়াজ আসছে। এবং ভগবান দাস বলছেন, আমি স্কুটারে ছিলাম, স্কুটার ফেলে দিয়ে আমি গাড়িটার দিকে দৌড়ে যাওয়ার চেষ্টা করি এবং আমি তখন দেখি আরেকজন ব্যক্তি, সেও গাড়ির ওই চিৎকার শুনতে পেয়ে গাড়ির দিকে ছুটে আসছে, কিন্তু যতক্ষণে আমরা দুজনে পৌঁছেছি গাড়িটা ততক্ষণে স্পিডে বেরিয়ে চলে গেছে, আমরা কিছুই করতে পারিনি। এরপর আরো একজন ব্যক্তি সুখবীর সিং, তিনি বলছেন আমি বুঝতে পারি কোনো একটা গন্ডগোল রয়েছে এবং সুখবীর সিং বলছেন আমি গাড়িটাকে ধাওয়া করতে শুরু করি স্কুটারে করে, কিন্তু একটা ট্রাফিক সিগন্যালে এসে সেই গাড়িটা ট্রাফিক সিগন্যাল ভেঙে চলে যায় এবং সেখানে আমি আর যেতে পারিনি। এবং সুখবীর সিং সঙ্গে সঙ্গে পুলিশের কাছে গিয়ে গোটা বিষয়টা রিপোর্ট করেন এবং পুলিশ 1 ঘন্টা সময় নিয়েছিল, 1 ঘন্টা সময় নিয়েছিল কন্ট্রোল রুমে গোটা বিষয়টা জানানোর জন্য। সেই 1 ঘন্টা অত্যন্ত ক্রিটিক্যাল একটা ঘন্টা। ভগবান দাস গাড়ির নাম্বারটা দেখেছিলেন, সুখবীর সিং গাড়িটাকে ধাওয়া করে গিয়ে পুলিশের কাছে গোটা বিষয়টা জানিয়েছিলেন, তারপরেও গীতা আর সঞ্জয়কে বাঁচানো যায়নি। 26 তারিখ সন্ধ্যেবেলা 8টার সময় যখন ক্যাপ্টেন চোপড়া আকাশবাণীর ওই অল ইন্ডিয়া রেডিও স্টেশনটা চালিয়ে বসেছেন যে তার মেয়ের গলা শুনতে পাবেন, তিনি দেখছেন কই মেয়ের গলা তো শোনা যাচ্ছে না, অন্য কিছু একটা শো হচ্ছে, অন্য কারোর গলা। এবং সঙ্গে সঙ্গে তিনি আকাশবাণী ভবনে যান এবং তিনি মনে করেছিলেন শোটা হয়তো ক্যান্সেল হয়ে গেছে, তাহলে ছেলে মেয়েকে তিনি বাড়িতে নিয়ে আসবেন। আকাশবাণী ভবনে গিয়ে তিনি জানতে পারেন যে তার ছেলে মেয়ে তো আকাশবাণী ভবনে আসেইনি এবং এরপরেই ক্যাপ্টেন চোপড়া তাড়াহুড়ো করে বাড়ি ফিরে আসেন, কারণ তার মনে হয়েছিল যে তার ছেলে মেয়ে হয়তো কোথাও আটকে গেছিল বা কিছু, হয়তো তারা বাড়ি ফিরে গেছে, আকাশবাণী ভবনে আর যেতে পারেনি, বাড়ি ফিরে গেছে, বাড়ি গিয়ে দেখি। তখনও পর্যন্ত ক্যাপ্টেন চোপড়া জানেনই না যে তিনি তার ছেলে মেয়েকে আর কোনো দিন দেখতে পাবেন না, কারণ এই যে ঘটনা 26শে অগস্ট, তার 2 দিন পরে দুটি মৃতদেহ পাওয়া গিয়েছিল, অলমোস্ট নষ্ট হয়ে গেছে, পচে গলে গেছে, এই রকম অবস্থায় মৃতদেহ পাওয়া গিয়েছিল। ধনীরাম নামে একজন ব্যক্তি যিনি চাষের কাজকর্ম করেন, তিনি একটা ক্ষেতে ঝোপঝাড়ের মধ্যে দুটো মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিয়েছিলেন। ততক্ষণে তো পুলিশের টনক নড়ে গেছে, ততক্ষণে পুলিশ খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। এবার পুলিশের কাছে খবর যাওয়ার পর ক্যাপ্টেন চোপড়া সেখানে আসেন, মৃতদেহ শনাক্ত করেন এবং তিনি জানান এই দুটি বাচ্চার যে মৃতদেহ দেখা যাচ্ছে তারাই তার ছেলে মেয়ে গীতা চোপড়া এবং সঞ্জয় চোপড়া। এই ঘটনার 2 সপ্তাহ পরে বিল্লা আর রঙ্গাকে পুলিশ গ্রেপ্তার করে। 2 সপ্তাহ পরে জসবীর সিং একে এ বিল্লা এবং কুলজিৎ একে এ রঙ্গা, তাও পুলিশ নিজে গ্রেপ্তার করতে পারেনি। এই দুজন পালাচ্ছিল, তারা পালিয়ে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকছিল এবং আগ্রা স্টেশনের আগে যখন একটা ট্রেন একটু আসতে হয়, গতি কমায়, তারা একটা কম্পার্টমেন্টের ভেতরে উঠে পড়ে। এবার সেই কম্পার্টমেন্টটা সিভিলিয়ানদের কম্পার্টমেন্ট ছিল না, সেখানে ইন্ডিয়ান আর্মির জওয়ানরা যাত্রা করছিলেন। তারা এই দুটো লোককে দেখে সঙ্গে সঙ্গে আটকায়, তাদের আই কার্ড দেখতে চায়। ইতিমধ্যে ততদিনে বিল্লা আর রঙ্গার ছবি চারিদিকে ছড়ানো হয়ে গেছে, নিউজ পেপারে, টিভি চ্যানেলে নিউজে
বারবার দেখানো হচ্ছে। তো একজন ইন্ডিয়ান আর্মির অফিসার ট্রেনের ভেতরে রঙ্গার মুখটা দেখে চিনতে পারেন এবং তাদের দুজনকে আটক করে। এরপর যখন ট্রেনটা দিল্লি স্টেশনে ঢোকে তখন এই দুজনকে পুলিশের হাতে তুলে দেন ওই ইন্ডিয়ান আর্মির অফিসাররা। বিল্লা আর রঙ্গা পরে যখন কনফেশন করে যে তারাই এই কাণ্ড ঘটিয়েছে, সেখানে রঙ্গা বলেছিল পুরো দোষটাই বিল্লার। আসলে তাদের দুজনের মতলব ছিল, যেহেতু তারা মুম্বাই থেকে দিল্লিতে পালিয়ে এসেছিল, কারণ মুম্বাইতে পুলিশ তাদের খুঁজছিল, তারা দিল্লিতে এসে ঠিক করেছিল যে কোনো একটা ধনী কাপল, স্বামী স্ত্রী বা কোনো ধনী লোক বা কোনো মহিলা ভাই বোন যাই হোক, রাস্তায় তারা দেখে তাদেরকে নিজের গাড়িতে তুলে, যে গাড়িটাও তারা দিল্লিতে এসে চুরি করেছিল, ফিয়াট গাড়ি, সেই গাড়িটায় তুলে তাদের কিডন্যাপ করবে এবং তারপর তাদের বাড়িতে গিয়ে সমস্ত জিনিসপত্র লুটপাট করবে। এটা তাদের প্ল্যান ছিল। রঙ্গার বক্তব্য, বিল্লাই ওই গীতাকে যখন রাস্তায় দেখতে পায়, বিল্লার মনে হয়েছিল গীতাকে খুব সুন্দর দেখতে, আর এখান থেকেই সমস্ত জিনিসটা গন্ডগোল হতে শুরু করে। রঙ্গার বক্তব্য, বিল্লাই ধর্ষণ করেছিল গীতাকে এবং বিল্লাই রঙ্গাকেও বাধ্য করেছিল ধর্ষণ করতে গীতাকে। কারণ রঙ্গার বক্তব্য, আমি যদি তখন বিল্লার কথা না শুনতাম, আমার মনে হয়েছিল বিল্লা হয়তো আমাকেও মেরে ফেলবে। এবং এই যে সঞ্জয়ের যে মৃতদেহটা পাওয়া গিয়েছিল, সঞ্জয়ের শরীরে 21টা আঘাত ছিল, 21টা ডিপ ইনসিশন, ডিপ কাট ছিল তার শরীরে, গোটা শরীর জুড়ে। ভাবুন একবার, 14 বছরের একটা ছেলে কি পরিমাণ যন্ত্রণায় মারা গেছে, তার গোটা শরীর জুড়ে 21টা আঘাত ছিল। আর গীতাকে খুন করা হয়েছিল তার গলা কেটে, ধর্ষণ করে তারপর গলা কেটে তার খুন করা হয়েছিল। রঙ্গার বক্তব্য যে বিল্লাকে আমি অনেকবারই বলেছিলাম বাচ্চা দুটোকে ছেড়ে দেওয়ার জন্য, কি হবে, কোনো লাভ তো নেই, কিন্তু বিল্লা কথা শোনেনি। বিল্লার ভার্সনটা কিন্তু আবার সম্পূর্ণ উল্টো ছিল। বিল্লার বক্তব্য ছিল, আসলে বিল্লা তো ফ্যামিলি ম্যান, তার একটা স্ত্রী রয়েছে, তার বাড়িতে ছেলে মেয়ে রয়েছে, কাজেই বিল্লা এরকম কাজ তো করতেই পারে না। তার বক্তব্য ছিল রঙ্গা হচ্ছে একেবারে মদ মাতাল, রঙ্গাই আসলে এই গোটা জিনিসটা ঘটিয়েছে, রঙ্গাই আমাকেও মদ খাইয়েছিল এবং তার থেকেই এই গোটা জিনিসটা ঘটেছে, আমার দোষ নয়। তিহারের অফিসাররা বলেন যে জেলের ভেতরে রঙ্গা পরিচিত ছিল একটা নামে, তার নাম ছিল রঙ্গা খুশ। সে নাকি সারাক্ষণ জেলের মধ্যে খুব হাসি খুশি থাকতো। তিহারের অফিসার বলছেন যে আমি জানি না যে রঙ্গা সত্যি সত্যি এটা বিশ্বাস করতো কিনা যে তার দোষটা বিল্লার থেকে কম, কারণ সে অনেকবার গীতা আর সঞ্জয়কে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছিল। আদালতের তরফ থেকে ফাইনালি বিল্লা এবং রঙ্গার ফাঁসির সাজা শোনানো হয় এবং সব অ্যাপিলের ঊর্ধ্বে গিয়ে একদম শেষ পর্যন্ত এই ফাঁসির সাজা বহাল ছিল। আদালতের তরফ থেকে বলা হয়েছিল এটা একটা কোল্ড ব্লাডেড এবং রুথলেস মার্ডার। 1982 31শে জানুয়ারি এই দুজনের ফাঁসি হয়। সে আবার আরেক নাটকীয় ঘটনা। এই দুজনকে ফাঁসি দেওয়া হয়েছিল, আপনারা জানেন যেখানে ফাঁসি দেওয়া হয় তার নিচে একটা 15 ফুটের গর্ত থাকে যেখানে শরীরটা ঝুলে পড়ে। এই দুজনকে ফাঁসি দেওয়ার পরে জানা যায় 2 ঘন্টা পরে, যেরকম রুটিন, জেলের যিনি ডাক্তার ছিলেন তিনি পালস চেক করতে যান দুজনের এবং দেখা যায় বিল্লা তো মরে গেছে কিন্তু রঙ্গার তখনও পর্যন্ত পালস রয়েছে। এবং বলা হয় যেহেতু রঙ্গা লম্বা এবং রোগা ছিল এবং ফাঁসিতে ঝুলে পড়ার ঠিক আগের মুহূর্তে দম বন্ধ করে ফেলেছিল, যেটা অনেক সময় হয়, ফাঁসিতে ঝোলার আগে অনেকে দম বন্ধ করে নেন, এবং যেহেতু সে দম বন্ধ করে নিয়েছিল তাই ফাঁসির পরেও ওইভাবে ঝুলে পড়ার পরেও সে বেঁচে গেছে। এবং তিহারে তখন একজন গার্ডকে বলা হয়েছিল ওই গর্তের ভেতরে নেমে রঙ্গার পা দুটো ধরে নিচের দিকে টানতে যাতে সে মারা যায়, এবং এইভাবে রঙ্গা মারা গিয়েছিল, মানে এইভাবে তাদের ফাঁসি দিতে হয়েছিল। ফাঁসির ঠিক আগে নাকি বিল্লা খুব ভেঙে পড়েছিল, খুব কান্নাকাটি, খুব ভয় পেয়ে গিয়েছিল। রঙ্গা শেষ পর্যন্ত একেবারে ট্রায়াম্ফান্ট, তার মুখে হাসি ছিল এবং সেভাবেই সে ফাঁসি কাটে ঝুলে পড়েছিল, যেন সাংঘাতিক কিছু করে সে ফাঁসিতে চড়তে যাচ্ছে, সাংঘাতিক ভালো কিছু সে করেছে। মরে যাবার ঠিক আগের মুহূর্তে গীতা আর সঞ্জয়, তাদের কি পরিস্থিতি ছিল, তাদের মুখে কতটা ভয়, কতটা যন্ত্রণা, কতটা আতঙ্ক, কতটা দুঃখ ছিল, সেটা কেউ জানতে পারবো না, আমরা কোনো দিন জানতে পারবো না।